বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনা ফেরত পাঠাতে সম্মত হয়েছে ভারত, এসব জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সাবেক প্রধানমন্ত্রী দণ্ডিত শেখ হাসিনাকে দেশে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে আনতে চায় ঢাকা, জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। ঢাকা দিল্লি আলোচনা ইতিবাচক পথে এগুচ্ছে বলেও জানান তিনি। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতের নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরিয়ে দেবে ভারত? দুই দেশের কূটনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত এই প্রশ্নের মধ্যেই এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল নয়াদিল্লি। শেখ হাসিনাকে রাখার মধ্যে আর কোনো কূটনৈতিক পাওয়া না পাওয়ার বিষয় নেই। ভারতীয় আর শেখ হাসিনাকে রাখতে চাচ্ছে না। হাসিনাকে সম্ভবত ভারত আর রাখতে চাচ্ছে না। ভারত সরকার শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে এবং তার ব্যাপারে আদালত যে রায় দিয়েছে সেই রায় দ্রুত বাস্তবায়ন হবে। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে 2024 সালের আজকের দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন। অবসান হয়েছিল আওয়ামী লীগের 15.5 বছরের শাসন আমলের। সেই সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকীতে প্রথমবারের মতো ভারতে জনসমক্ষে এসে বক্তব্য প্রদানের ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা, আর এতেই শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা ও কৌতূহল। 24-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনা জীবন বাঁচানোর জন্য বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছিল এবং ভারত সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছিল। কিন্তু বাংলাদেশ সরকারের কঠোর পদক্ষেপের কারণে ভারত সরকার শেখ হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে রাজনীতি করতে এবং বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিতে নিষেধ করেছিলেন। কিন্তু ভারত সরকারের সেই নিষেধ উপেক্ষা করেও শেখ হাসিনা ভারতের মাটি ব্যবহার করে সে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য বারবার দিয়ে আসছিল, যে কারণে শেখ হাসিনা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের অবনতি হচ্ছে দিন দিন এবং এই বিষয়টা ভারত কোনোভাবেই মেনে নিতে পারছে না, যেই কারণে এবার শেখ হাসিনাকে আর রাখছে না ভারত এবং বিএনপি সরকারের হাতে শেখ হাসিনাকে তুলে দিতে যাচ্ছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে শেখ হাসিনাকে আর ভারত রাখছে না এবং বিএনপির হাতে যে শেখ হাসিনাকে তুলে দিতে যাচ্ছে সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে কিভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনা সে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে সে ফ্যাসিবাদী এবং স্বৈরতন্ত্র কায়েম করেছিল। সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা প্রথম শাসক যিনি জনতার তীব্র গণরোষের কারণে দেশ ছেড়ে পালিয়েছেন, আর পালিয়েছেন এমন এক দেশে যে প্রতিবেশীর হয়ে ততদিনে নিজের দেশের সঙ্গে সব ধরনের বিশ্বাসঘাতকতা করে ফেলেছেন। 2024-এ বাংলাদেশের মানুষ সহ সমস্ত বিশ্ব অবাক হয়ে দেখল সেই একজন ব্যতিক্রমী শাসককে, যিনি পালিয়ে তো গেলেনই, উধাও হয়ে গেল জাতীয় মসজিদের খতিব সহ পুরো সংসদ এবং স্থানীয় সরকারের এমনকি খড়কুটো। জনতার রোষ থেকে বাঁচতে পালিয়ে গেলেন পুলিশ বাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় সব সদস্য। ইতিহাসের একটি অপ্রিয় শিক্ষা হলো, যে শাসন ব্যবস্থা জনগণের সম্মতি, জবাবদিহি ও রাজনৈতিক বহুত্ববাদকে অস্বীকার করে তার স্থায়িত্ব যত দীর্ঘই হোক তার পরিণতি শেষ পর্যন্ত সংকটময় হয়ে ওঠে। বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবুর রহমানের শেষ শাসনকাল এবং শেখ হাসিনার শেষ শাসনকাল দুটি ভিন্ন সময়ের হলেও কিছু গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে 1973-এর নির্বাচনের সঙ্গে 2014, 2018 কিংবা 2024-এর নির্বাচনের তুলনা করা যায়। 1973-এর নির্বাচন ছিল বাংলাদেশের স্বাধীনতার পরের প্রথম নির্বাচন। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় 7 মার্চ 1973। ক্ষমতাসীন আওয়ামী লীগ 300 আসনের মধ্যে 293টি আসনে বিজয়ী হয়, 11টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
বিরোধী দলগুলো অভিযোগ করে তাদের প্রচারণায় বাধা ও কর্মীদের উপর হামলা করা হয়। শেখ মুজিব, সৈয়দ নজরুল, জিল্লুর রহমান, তোফায়েল এরা জিতলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, অর্থাৎ বিপরীতে কাউকে দাঁড়াতেই দেওয়া হয়নি। ভোলা থেকে অপহরণ করা হয়েছিল মুজিবের বিপক্ষে দাঁড়ানো প্রার্থী আজহার উদ্দিনকে, বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের বাবা। 2013-র একতরফা নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট নির্বাচন বর্জন করে। তাদের প্রধান দাবি ছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, যা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করে দেয়া হয়। সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে 300 আসনের মধ্যে 153টি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সংসদে কার্যকর বিরোধী দলের উপস্থিতি সীমিত হয়ে পড়ে। পরে হুসাইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকা নেয়, যদিও দলটি সরকারেরই অংশ ছিল। 2018-তে রাতের ভোটে এই একতরফা সরকার আরেক ধাপ অগ্রসর হয়ে আগের রাতেই ভোট সম্পন্ন করে ফেলে, দখল করে নেয় 288টি আসন। আর 2024-এ বিরোধী দলগুলো আবার নির্বাচন প্রত্যাখ্যানকে ধামাচাপা দিতে আয়োজন হয় আমি ডামির নির্বাচন। এই যে বাবার সঙ্গে মেয়ের শাসনামলের নির্বাচনগুলোর মিল, এর অনিবার্য পরিণতি ছিল গণতন্ত্রের যে ধারাকে এদেশের মানুষ সংগ্রাম করে অর্জন করেছে তাকে গোড়া থেকে উৎপাটন করে ফেলা। শেখ মুজিব জনমত প্রকাশকে সীমাবদ্ধ করেছিলেন একদলীয় শাসন তথা বাকশাল এবং সংবাদপত্রের কণ্ঠরোধের মাধ্যমে। ডিজিটাল নিরাপত্তা আইন সহ বিরোধী নেতাকর্মীদের মামলা, গ্রেফতার, অফিস তালাবদ্ধ করে রাখা এবং গুমের সংস্কৃতি চালু হয়। শেখ মুজিব স্বাধীন বাংলাদেশের প্রথম ক্রসফায়ারের ক্রেডিট দাবি করেছিলেন সংসদে দাঁড়িয়ে সিরাজ শিকদারকে হত্যা করার পর। আর 4 দশক পর দেশ আবার দেখল তার মেয়ের নৃশংসতা। শুধু গুম করে ফেলা নয়, রাজনৈতিক প্রতিপক্ষকে আটকে রাখা হয়েছিল আয়নাঘর নামের এক জঘন্য কারাগারে। 8-10 বছর চোখ বেঁধে রাখা হয়েছে অন্ধকার কুঠুরিতে। জানতে দেওয়া হয়নি মায়ের মৃত্যু সংবাদও। আবার আমরা দেখলাম ক্ষমতা এক ব্যক্তির হাতে পুঞ্জীভূত হয়ে যাওয়া ও ব্যক্তি পূজার চল। যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতি যখন 4 বছরও শক্তিশালী হয়ে ওঠে না, তখন নজর দিতেই হয় অভ্যন্তরীণ ব্যবস্থাপনার অসঙ্গতির দিকে। ইতিহাস দেখায় 1974 সালের সংকট শুধু প্রাকৃতিক দুর্যোগের ফল ছিল না। বন্যা ও বৈশ্বিক খাদ্য বাজারের চাপের পাশাপাশি খাদ্য সংগ্রহ, মজুত, আমদানি, বাজার তদারকি এবং ত্রাণ ব্যবস্থাপনায় দুর্বলতা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। বিভিন্ন গবেষণায় দুর্ভিক্ষে মৃত্যুর সংখ্যা 10,000 থেকে 15 লাখ পর্যন্ত অনুমান করা হয়েছে। একই সময়ে মূল্যস্ফীতি 50 থেকে 70% মধ্যে পৌঁছায়, খাদ্যের দাম দ্রুত বেড়ে যায় এবং দরিদ্র জনগোষ্ঠীর ক্রয় ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অমর্ত্য সেন এই দুর্ভিক্ষের জন্য দায়ী করেন ক্রয় ক্ষমতার অভাবকে। অন্যদিকে শেখ হাসিনার শাসনামলে পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়িত হয় এবং অর্থনীতির আকার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তবে এর আড়ালে ছিল চরম দুর্নীতি আর লুটের আয়োজন। একই সময়ে 2022-24 পূর্বে মূল্যস্ফীতি 11% উপরে পৌঁছায়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ 2021 সালের প্রায় $48 বিলিয়ন থেকে 2024 সালে প্রায় $26 বিলিয়ন নেমে আসে। ব্যাংক খাতে খেলাপি ঋণ 2 লাখ কোটি টাকার বেশি অতিক্রম করে এবং অর্থ পাচার ছড়িয়ে যায় এর আগের সব সময়ের রেকর্ডকে। পরিণতি কি? কেন এই পরিণতিকে আমাদের সামনেই রাখতে হবে? এর জবাব হলো ইতিহাস থেকে শিক্ষা নিয়ে অন্তত যে পথ পরিত্যাজ্য সে সিদ্ধান্তে আসা জরুরি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে তেজস্বী বক্তব্য এবং আবেগী নেতৃত্বে থাকা শেখ মুজিবকে তারই সহযোগী মুক্তিযোদ্ধারা হত্যা করেন স্বাধীনতার মাত্র 4 বছর পরই। রাজনৈতিক সমস্যার সমাধান হিসেবে এই উপায় নিন্দনীয়, কিন্তু নিজেকে গণতান্ত্রিক কিংবা সাংবিধানিকভাবে অপসারণের সব উপায়কে নিজ হাতে বন্ধ করে দিয়ে শেখ মুজিব নিজেই সেই পরিণতি ডেকে এনেছিলেন বলেই ইতিহাস পাঠে প্রতীয়মান হয়। এই একটি দিক দিয়ে তার মেয়ে শেখ হাসিনা ভাগ্যবতী। তিনি তার এতদিনের গড়ে তোলা সাম্রাজ্যের কয়েকজন শীর্ষ পদস্থ ব্যক্তির সহায়তায় পালিয়ে যান ভারতে। দুটি পরিণতি একই ছিল না, কিন্তু উভয় ক্ষেত্রেই ক্ষমতার শীর্ষে থাকা নেতৃত্ব শেষ পর্যন্ত তীব্র রাজনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে। আমাদের সামনে এখন আদিগন্ত বিস্তৃত সম্ভাবনা। সরকার বা বিরোধী দলে বিদ্যমান প্রতিটি রাজনৈতিক দলকে আগের চেয়েও সতর্ক হতে হবে।
কারণ ইতিহাসের সবচেয়ে কঠিন বিচার আদালতে নয়, জনগণের রায়ে হয়। গণতন্ত্র শুধু ভোটের দিন ব্যালট বাক্সে সীমাবদ্ধ নয়, গণতন্ত্র বেঁচে থাকে মানুষের আস্থায়। সেই আস্থা ফিরিয়ে আনতে হলে নির্বাচন এমন হতে হবে যার ফল পরাজিত পক্ষ মেনে নিতে পারে। বিরোধী দলকে শত্রু নয়, গণতন্ত্রের অপরিহার্য অংশ হিসেবে রাজনৈতিক পরিসর দিতে হবে। রাষ্ট্রকে কোনো দলের সম্পত্তি নয়, সব নাগরিকের অভিন্ন আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে হবে। বিচার ব্যবস্থা হতে হবে নির্ভীক ও স্বাধীন, সংবাদ মাধ্যম হতে হবে প্রশ্ন করার সাহসী কণ্ঠস্বর। আর সবচেয়ে বড় কথা, ক্ষমতার পরিবর্তন যেন সংঘাত, রক্তপাত বা অনিশ্চয়তার মাধ্যমে নয়, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে শান্তিপূর্ণ ও সাংবিধানিক প্রক্রিয়ায় ঘটে। ইতিহাসের সবচেয়ে মূল্যবান শিক্ষা হলো ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু প্রতিষ্ঠান টিকে থাকে। ব্যক্তি নয়, প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে পারলেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থিতিশীল, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, শেখ হাসিনাকে রাখার মধ্যে আর কোনো কূটনৈতিক পাওয়া না পাওয়ার বিষয় নেই। সম্ভবত ভারতই আর শেখ হাসিনাকে রাখতে চাচ্ছে না। বুধবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে 11 দলীয় ঐক্য আয়োজিত সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি জানান, আমরা শুনলাম ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে আসতে চান। আমার মনে হয় এটা কোনো নির্ভরযোগ্য ঘোষণা নয়। আমাদের মনে হয়েছে প্রধানমন্ত্রীর চীন সফরকে কেন্দ্র করে সরকারকে এক ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটা ভারত সরকারের যোগসাজশে এবং একই সঙ্গে শেখ হাসিনাকে সম্ভবত ভারত আর রাখতে চাচ্ছে না। আসিফ মাহমুদ আরও বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের সময়ও বারবার বলা হয়েছিল, বর্তমান সরকারও বারবার বলছে, ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করে বলা হয়েছে শেখ হাসিনা যেন কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা না করতে পারেন। তিনি যদি সেটা করেন তাহলে এখানে এটা ধরে নেওয়া হয় যে ভারতের এক ধরনের ইন্ধনে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে বিশৃঙ্খল করার জন্য ভারত থেকে কার্যক্রম পরিচালনার সুযোগ দিয়ে থাকে। শেখ হাসিনা বাংলাদেশের গণঅভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য অনুরোধ জানানো হয়েছে এবং বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে শেখ হাসিনা যেহেতু বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ করেছে, বাংলাদেশে আরও বাংলাদেশের পুরো দেশকে সে একটা ফ্যাসিজমের প্রতিষ্ঠার দিকে সে নিয়ে গিয়েছে এবং বাংলাদেশে সে স্বৈরতন্ত্র এটা কায়েম করেছিল এবং বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে শেখ হাসিনা সে ফ্যাসিস্ট হয়ে উঠেছিল এবং সে স্বৈরতন্ত্র কায়েম করেছিল। সুতরাং শেখ হাসিনা সে বাংলাদেশে এই স্বৈরতন্ত্র কায়েম করার পর বাংলাদেশের সর্বস্তরের মানুষ যখন রাজপথে তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, সে বাংলাদেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। তো বাংলাদেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেওয়ার পর থেকে বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যেহেতু সে অপরাধী, সে মানবতা বিরোধী অপরাধ করে ভারতে গিয়েছে এবং তার বিরুদ্ধে বাংলাদেশে ফাঁসির সাজা ঘোষণা হয়েছে, সুতরাং তাকে দ্রুত গ্রেফতার করে বাংলাদেশে বিচারের মুখোমুখি করার জন্য ভারত সরকার যেন বাংলাদেশে তাকে হস্তান্তর করে। তো এর আগে আমরা যেটা দেখেছি যে শেখ হাসিনার ইস্যুতে ভারতকে যতই অনুরোধ করা হয়েছে বা যাই বলা হয়েছে, ভারত সরকার সেটা কোনোভাবে আমলে নেয়নি এবং ভারত সরকার তারা এ বিষয় নিয়ে একটা কৌশলী জবাব দিয়েছে যে হ্যাঁ আমরা এই বিষয়টা দেখব, এই বিষয়টা আমলে নিব, বিভিন্ন রকমের তারা কথা বলেছে, কিন্তু বাস্তবত তারা শেখ হাসিনা ইস্যুতে বাস্তবিক পক্ষে কোনো তারা পদক্ষেপ নেয়নি, যেই কারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে যে শেখ হাসিনাকে দ্রুত গ্রেফতার করে বাংলাদেশে প্রত্যাবর্তন করুন এবং সে যেন ভারতের বসে কোনোভাবে রাজনীতি করতে না পারে এবং বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি দিতে না পারে। তো এই বিষয়ে বাংলাদেশের কঠোর অবস্থানের পর ভারত সরকার তারা শেখ হাসিনা ইস্যুতে শেখ হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে রাজনীতি করতে এবং উস্কানিমূলক বক্তব্য দিতে নিষেধ করেছে, কিন্তু শেখ হাসিনা সেই নিষেধকে উপেক্ষা করেও সে বারবার উস্কানিমূলক বক্তব্য দিতে আসতেছিল। তো যেই কারণে ভারত সরকার এখন পুরোপুরি বিব্রত এবং ভারত সরকার এখন শেখ হাসিনাকে আর রাখতে চাচ্ছে না, যেটা বোঝা যাচ্ছে, যেই কারণে
শেখ হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশে খুব দ্রুতই হস্তান্তর করতে পারে। তো এ বিষয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।